রেডিওটি বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গল্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্প সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালে 30শে মার্চ, মৃত্যু 1970 সালে 22শে সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ নাম। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক নাটক ও কিশোরীদের জন্য গল্প ও চিত্রনাট্য। এই গল্পটি নিয়েছি শরদিন্দু অমনিবাস পঞ্চম খণ্ড থেকে। গল্প পাঠে অয়ন, গল্পের সূত্রধার আমি পায়েল। শুরু হচ্ছে কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপত্রিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ হলো একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলোই পরিদর্শন করতে এসছেন। এর আগে এদিকে তিনি কখনো আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে আর কোনো লটবহর নাই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্ট, গামছা, ধুতি, সাবান ও দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একজন কেরানি, 2 জন পিয়ন। পোস্ট অফিসের পেছন দিকে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার তাকে খাতির করে ভেতরে নিয়ে গেলেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই ঠিক হলো। খাওয়া দাওয়ার পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার বেরোনোর জন্য তিনি তৈরি হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে যাবেন তিনি। তার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছিলেন। আজ সন্ধ্যের সময় তিনি ওই গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যের আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন। সাইকেলের পেছনে সেই ছোট্ট সুটকেসটি বেঁধে সুরনাথ বেরোবার উদ্যোগ করছিলেন। এমন সময় পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে। ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞেস করলেন, কেন, বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ওই রাস্তাটা ভালো নয়। সাইকেল করে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর। কোথাও কোথাও বন, আবার কোথাও নরম মাটির বুক চিরে পাথরের ঢিবি রয়েছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে এই নির্জন পথটি যেন এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ। সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মাঝারি দৃঢ় শরীর, মুখশ্রী মোটের ওপর সুদর্শন। তিনি বিপত্নী। বছর 3 হলো তেনার স্ত্রী মারা গেছেন। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝেই অনুভব করেন। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর যে ক্ষণিকের স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা তিনি হারাতে চান না। তিনি যখন 6 মাইল পথ অতিক্রম করেছেন তখন সূর্য পশ্চিম দিকে
অনেকখানি ঝুলে পড়েছে। সামনে দুটি পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র এক খণ্ড কালো মেঘ সূর্যকে ঢেকে দিল। চারদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। সামনে, পাশে, কাছে, দূরে জনমানব শূন্য। আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য একটা মুখোশ পড়ে আছে। সুরনাথ চিন্তা করলেন, এখনো 6-7 মাইল পথ বাকি, আর আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগে যদি তার গন্তব্যতে পৌঁছতে না পারেন, তাহলে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছিলেন বাঁহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়েই যাওয়া ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁহাতি রাস্তাটাই ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি। পথ অসমতল, পাথরে ভরা, কিন্তু সাবধানে চললে আছাড় খাবার কোনো ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নাড়ল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো রাস্তার দুই ধারে যেন ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত হেঁটে বেড়াচ্ছে। আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যাচ্ছে না। এই কুটিরটি যেন গ্রামের প্রবেশ মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন, সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়াতে খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তাহার চোখ যেন চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পেতলের মতো পিতাব, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে, মুখের গড়ন দৃঢ়, মাথার অগোছালো চুলের প্রান্তে একটু তামাটে আভাস, চোখের তারা বড় বড়, পরনে কেবল কস্তাপাট শাড়ি। সধবা, বিধবা কি কুমারী তা বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছে। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে গো? যুবতী প্রশ্ন করল। দাঁতগুলো ঝকঝকে সাদা, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলবার ধরন গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন, কিন্তু তিনি লঘু চেতা লোক নয়। সবলে আত্মসংগম করে তিনি বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রবহতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর সে যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতেই পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর থেকে যে গ্রামের আভাস তিনি পেয়েছিলেন তা সন্ধ্যার ছায়ায় মিলিয়ে গেল। তিনি উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চমকে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আর কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোল পার করে উঠল।
তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সম্বরণ করলেন। একটু ইতস্তত স্বরে তিনি বললেন, তা বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে আঙুল দেখিয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে তো, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন এবং বললেন, না, তা যদি অসুবিধা না হয় তা না হলে এখানেই থাকবো। যুবতী আবার খিলখিল করে হাসল। প্রায় অন্ধকারে তার হাসিটা বিদ্যুতের মতো ঝকঝকিয়ে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখ, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। একটি মাদুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরের মধ্যে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীত বর্ণধারা দাওয়ার ওপর এসে পড়ল। বাইরে নিশ্চিত্র অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থা বর্ণনা অনাবশ্যক। তীরবিদ্ধ হরিণ, আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মানসিকতার অবস্থা কে কবে বিবৃত করেছে? এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, আরে, আমার জন্যে আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই দাও, তাই খেয়ে শুয়ে পড়বো। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে গো? রাত উপসী হাতে টলে। তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে হালকা চুমুক দিলেন। পেতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করলেন কুটিরের মধ্যে 2টি ঘর আছে। একটি রান্নাঘর, অপরটি বোধহয় শোয়ার। তিনি অনুমান করলেন দাওয়ার মাদুরের ওপর তার শোয়ার ব্যবস্থা হবে। সেই ভালো হবে। কোনো মতে রাতটা কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে বলল, এই যে ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরে ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম। পীড়ের সামনে ভাতের থালা, পাশে প্রদীপটি রাখা রয়েছে। আয়োজন সামান্যই, ডাল ভাত এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালীর কথা বলতে বলতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতীর কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হুহা ছাড়ার কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সঙ্গে অত্যন্ত একটু মিষ্টি কথা বলবার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? এক ঝলকে যুবতী হেসে বলল, আমার নাম কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলে প্রবেশ করলেন। খাওয়া দাওয়া শেষে সুরনাথের হাত মুখ ধোয়া হতেই কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি,
শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, না না, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দিতে পারবো। কামিনী গায়ে হাত দিয়ে বলল, মা, বাইরে শোবে কি? শীতের রাতে জমে যাবে যে। যাও, বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে সেই প্রশ্নটিও করলেন না। শাস্তি পাওয়া আসামির মতো শোবার ঘরে প্রবেশ করলেন তিনি। ঘরের মধ্যে প্রদীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার ওপর তোষক দিয়ে বিছানা হয়েছে। সুরনাথ সুটকেসটি এনে জামা কাপড় পরিবর্তন করলেন। তারপর প্রদীপ জেলে রেখে শুয়ে পড়লেন। চোখ বুঝে তিনি পাশের ঘরে ঠং ঠাং ঠং ঠান বাসন কোসনের আওয়াজ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলি অতি মাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে আসলো। চোখ বুঝে অনেকক্ষণ শোবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ চক্কা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছেন। তার মুখের বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে এলো না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে অফিসের সম্পত্তি সাইকেলটিও আছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তার দিকে একটিও কুটির নাই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা কাছেই মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার পেছনে সুরনাথের সুটকেসটিও রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, ব্রাশ যা কিছু ছিল সমস্তই আছে। কিচ্ছু খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্নও নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মামির মতো শুকনো ও অস্থি চর্মসার হয়ে গেছে। যেন রক্তচোষা বাঁধরে তার দেহটি শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশটিকে চালান করে দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনছিলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনোই তল্লাটে রয়েছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে বারবার সাবধান করে দিয়েছিলাম। বলেছিলাম বাঁহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না। শেষ হলো কামিনী। গল্প পাঠে অয়ন, সুরনাথের কণ্ঠে শুভদীপ, যুবতী ওরফে কামিনী আমি পায়েল, পোস্টমাস্টারের চরিত্রে সৌম, আবহ সঙ্গীতে সং, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও।